প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ম্যাথস ইকোনমিক্স স্কুলে স্বাগত। তোমরা অনেকেই অর্থনীতির গণিত বিষয়গুলোকে ভয় পাও, আর ম্যাথস ইকোনমিক্স স্কুলের উদ্দেশ্য হলো তোমাদের সিলেবাসের বিভিন্ন বিষয়সমূহ সহজভাবে উপস্থাপন করে তোমাদের সেই ভয় বা ভীতি দূর করা। আজ আমি তোমাদের সিলেবাসের বেসিক ম্যাথমেটিক্স বই থেকে চ্যাপ্টার নাম্বার 3 এলিমেন্টারি স্ট্যাটিক অ্যানালাইসিস প্রাথমিক স্থিতীয় বিশ্লেষণ এর প্রথম ক্লাসটি করব। আর হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমার সংশোধিত এবং পরিমার্জিত মৌলিক গণিত বইটি সংগ্রহ করে ফেলেছ। যাদের কাছে আমার এই বইটি থাকবে আর আমার ইউটিউব ক্লাসগুলো করতে থাকবে, তারা ঘরে বসেই গণিত সম্পর্কে একটি ভালো ধারণা পাবে ইনশাআল্লাহ। এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয় হচ্ছে ইকুইলিব্রিয়াম অর্থাৎ ভারসাম্য। আর হ্যাঁ, এখানে আমরা পার্শিয়াল ইকুইলিব্রিয়াম ইন মার্কেট, আংশিক বাজার ভারসাম্য এবং জেনারেল মার্কেট ইকুইলিব্রিয়াম সামগ্রিক বাজার ভারসাম্য সম্পর্কে আলোচনা করব। একই সাথে ন্যাশনাল ইনকাম অ্যানালাইসিস অর্থাৎ জাতীয় আয় বিশ্লেষণে আমরা কিভাবে ভারসাম্য জাতীয় আয় পরিমাপ করব, এই বিষয়গুলো আলোচনা হবে। আর হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়টি তোমাদের মাইক্রো এবং ম্যাক্রো বইয়ের সংমিশ্রণ। তুমি যদি পার্শিয়াল ইকুইলিব্রিয়াম বিষয়ে ভালো ধারণা পেতে চাও, তাহলে তোমাকে ডিমান্ড ফাংশন অ্যান্ড ইকুয়েশন, সাপ্লাই ফাংশন অ্যান্ড ইকুয়েশন এই বিষয়গুলো সম্পর্কে তোমাকে ভালো ধারণা অর্থাৎ এর বেসিকগুলো তোমাকে ভালোভাবে জানতে হবে। এই বেসিক ধারণাটা অ্যাকচুয়ালি অর্থে তোমরা পাবে মাইক্রো ইকোনমিক্সে। একইভাবে ন্যাশনাল ইনকাম অ্যানালাইসিস যদি তোমাকে ভালো পড়তে হয়, তাহলে তোমাকে ম্যাক্রো ইকোনমিক্স অর্থাৎ সামষ্টিক অর্থনীতির কনজামশন অ্যান্ড সেভিং ফাংশন এটা খুব ভালোভাবে পড়তে হবে, অর্থাৎ ভোগ ও সঞ্চয় অপেক্ষক সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। একইভাবে মাল্টিপ্লায়ার বা গুণক সম্পর্কেও তোমাদের ভালো ধারণা থাকতে হবে। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে এই অধ্যায়টা পড়তে হলে আমাদের মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্সের এই কনসেপ্টগুলো ভালো ধারণা রাখতে হবে। তুমি যেহেতু ইকোনমিক্সে অনার্স করো, তাই তোমাকে ইকোনমিক্সের খুঁটিনাটি বেসিক জিনিসগুলো কিন্তু তোমাকে জানতে হবে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, পার্শিয়াল ইকুইলিব্রিয়াম ইন মার্কেট এই কনসেপ্টটি পড়ানোর পূর্বে আমি তোমাদের মাইক্রো ইকোনমিক্সের ডিমান্ড সাপ্লাই সম্পর্কে কিছু বেসিক ধারণা আলোচনা করব। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এই বেসিক বিষয়গুলো তোমরা আমার বইতে খুব সুন্দরভাবে পাবে। আমার এই বইটি যদি তোমাদের হাতের কাছে থাকে, তাহলে তোমরা অনেক উপকৃত হবে ইনশাআল্লাহ। প্রথমেই আমরা শিখব ডিমান্ড ফাংশন। দেখো আমার বইটা যদি তুমি খুলো, এখানে দেখো 3.2 আলোচনায় আমি ডিমান্ড ফাংশন সম্পর্কে আলোচনা করেছি। আসো এবার দেখি আমি ডিমান্ড ফাংশন সম্পর্কে কি আলোচনা করি। ডিমান্ড ফাংশন বা চাহিদা অপেক্ষক। তোমরা আমার সাথে সাথে আমার বইটা খুলো, দেখো 3.2 অনুচ্ছেদে আমি কি লিখেছি সম্পর্কিত স্বাধীন চলকের উপর চাহিদার পরিমাণের নির্ভরশীলতার গাণিতিক সম্পর্ককেই চাহিদা অপেক্ষক বলে। দেখলা কত সহজভাবে চাহিদা অপেক্ষকের একটি সংজ্ঞা দিয়েছি। দেখো তারপরে আমি একটি চাহিদা অপেক্ষক লিখেছি। দেখো তো কি লিখেছি? চাহিদা অপেক্ষকটি লিখেছি QX ইকুয়াল, দেখো লিখেছি QX ইকুয়াল ফাংশন অফ PX। খেয়াল করে দেখো, আমি যদি এখানে X দেই, তাহলে কোয়ান্টিটি অফ X নির্ভর করে প্রাইস অফ X এর উপর। এই জন্য আমি এখন X দিছি। তুমি যদি এখানে X না দাও, তাহলে এখানেও কি করবা না, X দিবা না। ধরলাম এই QD কোয়ান্টিটি অফ ডিমান্ড নির্ভর করে কার উপর? P এর উপরে। X দিলাম না। X দিলে X দ্রব্যকে বুঝাবে, X না দেয় তাহলে যে কোনো দ্রব্য বা সেবাকেই বুঝাবে। P মানে হচ্ছে প্রাইস বা দাম। তারপরে আমি দিয়েছি কি Y অর্থ আয়, অনেকে এটাকে M লেখে। তোমার ডিমান্ড কিসের উপর নির্ভর করে? ইনকাম। Y বা M এর উপরে নির্ভর করে। তারপরে দেখো PR হচ্ছে সম্পর্কযুক্ত দ্রব্যের দাম। তাহলে এই কোয়ান্টিটি অফ ডিমান্ড সম্পর্কযুক্ত দ্রব্যের দামের উপরও কি করবে? নির্ভর করবে। T হচ্ছে ভোক্তার রুচি পছন্দ। দেখো এবার কি লিখেছি? PE হচ্ছে ভবিষ্যতে দ্রব্যের প্রত্যাশিত দাম। N হলো বাজারে ক্রেতার সংখ্যা। চাহিদা নির্ভর করে, চাহিদাকে প্রভাবিত করে এমন গুরুত্বপূর্ণ যদি উপাদানগুলো চিন্তা করি আমি, তাহলে আমি বলবো আমার বইতে আমি লিখেছি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে 6টি। বলো কয়টি উপাদান?
6টি উপাদান। দেখো আমি এই বিষয়গুলো কি এগুলো আবার আমার বইতে এখানে সুন্দর করে লিখে দিয়েছি। যেহেতু আমার বইতে এগুলো লেখা আছে তাই আমি আর লিখলাম না, তোমরা এগুলো আমার বই থেকে সুন্দরভাবে লিখে নিবে। কোয়ান্টিটি অফ ডিমান্ড, এই কোয়ান্টিটি অফ ডিমান্ড অনেকগুলো চলকের উপর নির্ভর করে। এই জন্য আমি বলছি কি সম্পর্কযুক্ত স্বাধীন চলকের উপর। দেখো এই যে ইকুয়ালের ডান পাশে ফাংশনের সাথে যে সম্পর্কিত আছে এগুলো সবাই স্বাধীন চলক না, এই 6টি স্বাধীন চলকের উপরে এই চাহিদাটা কি করে নির্ভর করে। আর এই জন্য এই চাহিদা অপেক্ষকটাকে আমরা বলি সার্বিক চাহিদা অপেক্ষক। সার্বিক চাহিদা অপেক্ষক, হ্যাঁ অপেক্ষক। এই সার্বিক চাহিদা অপেক্ষকে আমরা যদি অন্যান্য বিষয়গুলোকে স্থির ধরি, এটাকে স্থির 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 স্থির, দেখো এটার উপরে আমি একটা বার চিহ্ন দিয়ে আমি ধরে নিলাম এগুলো সব স্থির আছে। এটা যদি স্থির থাকে তাহলে শুধু কোয়ান্টিটি অফ ডিমান্ড কার উপরে নির্ভর করতেছে? পি এর উপরে নির্ভর করে। তাহলে এগুলোকে স্থির বিবেচনা করে কিউডি ইকুয়াল ফাংশন অফ পি। দেখো কিউডি ইকুয়াল ফাংশন অফ পি যখন তুমি লিখবা তখন এখানে লিখবা সেট, CETPAR, সেট পার। সেট পার এর পূর্ণরূপ হলো সেটারিস পেরিবাস। দেখো আমার বইতে আমি সুন্দর করে বক্স করে মনে রাখতে হবে বলে এটা লিখে দিয়েছি, কারণ আমাদের ইকোনমিক্সের বেসিক বিষয়গুলো কিন্তু আমাদের গভীরভাবে জানতে হবে। ইকোনমিক্সের এই বিষয়গুলো যদি ইকোনমিক্সের ছাত্র হিসাবে আমরা বুঝতে না পারি, ইকোনমিক্সের বিষয়টাকে মানুষের কাছে কিভাবে সহজভাবে উপস্থাপন করব বলো? না, আমরা কিন্তু পারবো না। ইকোনমিক্সের বেসিক জিনিসগুলো আমাদেরই কিন্তু জানতে হবে। সুতরাং কোনো ধরনের ফাঁকিবাজি করে পড়াশোনা করে তুমি ইকোনমিক্সে ভালো রেজাল্টও করতে পারবে না, ইকোনমিক্স সম্পর্কে ভালো জ্ঞানও অর্জন করতে পারবে না। আর হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমার ম্যাথস ইকোনমিক্স স্কুল থেকে তোমরা ইকোনমিক্সের খুঁটিনাটি বিষয়গুলো শিখতে পারবে ইনশাআল্লাহ। দেখো আমার চাহিদা যদি কোয়ান্টিটি অফ ডিমান্ড ইকুয়াল ফাংশন অফ ওয়াই অথবা এম হয়, এখানেও সেট পার হয়। দেখো এখানেও যদি সেট পার হয় তখন এইখানে পির উপরে বার আর এই ওয়াইটা কি করে দিলাম? ওয়াইয়ের উপরে নির্ভরশীল দেখাইলাম। তাহলে ওয়াইয়ের উপরে যদি নির্ভরশীল হয় চাহিদা অপেক্ষকে, দেখো তাহলে এই চাহিদাটা হলো আয় চাহিদা অপেক্ষক। দেখলা, এটি হলো আয় চাহিদা অপেক্ষক। একইভাবে আমার যদি সম্পর্কযুক্ত দ্রব্যের দামের উপর চাহিদাটা নির্ভর করে তাহলে কোয়ান্টিটি অফ ডিমান্ড ইকুয়াল ফাংশন অফ পি আর, তখন আবার সেট পার। দেখো সেট পার তখন এটার উপরে পি আর ছাড়া আর সবগুলোর উপরে কি থাকবে? বার থাকবে। তাহলে এটা হচ্ছে তোমার সম্পর্কযুক্ত দ্রব্যের দাম, এটাকে আমরা বলি ক্রস বা আড়াআড়ি চাহিদা অপেক্ষক। দেখো তাহলে চাহিদা অপেক্ষক আমরা এখান থেকে দেখতে পারলাম যে 3 ধরনের চাহিদা অপেক্ষক হয়। একটা হচ্ছে দাম চাহিদা অপেক্ষক, একটি হচ্ছে আয় চাহিদা অপেক্ষক, আর একটি হচ্ছে আড়াআড়ি বা ক্রস চাহিদা অপেক্ষক। আমরা চাহিদা অপেক্ষক সম্পর্কে একটি বেসিক ধারণা দিলাম। আমার চ্যানেলে প্লে লিস্টে চলে যাও, প্লে লিস্টে গিয়ে দেখো এসএসসি ইকোনমিক্স, দেখো এভাবে এসএসসি ইকোনমিক্স এসএসসি, দেখো এসএসসি ইকোনমিক্স ফার্স্ট পেপারের একটি ফোল্ডার আছে। তোমরা এসএসসি ইকোনমিক্সের ফার্স্ট পেপারের ফোল্ডারটা ওপেন করো। ওপেন করে ওইখানে দ্বিতীয় অধ্যায়, দেখো দ্বিতীয় অধ্যায় ক্লাস 1, 2, 3 এভাবে অনেকগুলো প্রায় 13-14টা ক্লাস দেওয়া আছে। এই ক্লাসগুলো থেকে 1 থেকে 11তম ক্লাস যদি ভালোভাবে করতে পারো, চাহিদা ফাংশন, চাহিদা ইকুয়েশান, তারপরে যোগান ফাংশন, এই যোগান ইকুয়েশান, এই সব বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে ভালো ধারণা অর্জন করতে পারবে, যা তোমাদের মাইক্রো ইকোনমিক্সও কাজে লাগবে। একইভাবে মাইক্রো ইকোনমিক্সের এই ধারণাটা যদি খুব ভালোভাবে তোমরা নিতে পারো তাহলে ম্যাথে এসে এই বিষয়টা আরও সহজ হয়ে যাবে। সার্বিক চাহিদা অপেক্ষকটি কেমন হয় সেটা দেখলাম। একইভাবে আমরা দেখলাম যে চাহিদা অপেক্ষক আবার 3 ধরনের হয়। একটা হচ্ছে দাম চাহিদা অপেক্ষক, একটা হচ্ছে আয় চাহিদা অপেক্ষক, আর একটা হচ্ছে আড়াআড়ি চাহিদা অপেক্ষক। আর বললাম এই বিষয়গুলোর সংজ্ঞা, এই বিষয়গুলোর সূত্র, এই বিষয়গুলোর চিত্ররূপ তুমি যদি ভালো জানতে চাও তাহলে আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে এসএসসি ফোল্ডারের 1 থেকে 11টা ক্লাস ভালো করে করো। এই বিষয় সম্পর্কে ভালো জ্ঞান তুমি অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।